Hello everyone, I am Arup Dotto. Welcome to my channel, The Physics Classroom. এই ভিডিওটি তড়িৎ বহমাত্রা ওহমের সূত্রের শেষ পর্বের ভিডিও। তো শুরু করা যাক। প্রথমে শুরু করি কোষের অভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট। একটি কোষকে একটি রোধের দুই প্রান্তের সঙ্গে যুক্ত করা হলো। মনে রাখতে হবে এই বহিস্থ রোধটিকে বলা হবে লোড রেজিস্ট্যান্স। লোড রেজিস্ট্যান্স। এখন একটি কোষকে যদি বহিস্থ রোধের সঙ্গে যুক্ত করা হয় তবে ওই রোধটির মধ্য দিয়ে প্রবাহ হবে ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের দিকে। কিন্তু কোষের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কোষের ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে হবে। এখন কোষের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলার সময় কোষের উপাদানগুলি প্রবাহকে কিছুটা বাধা দেয়, ফলে কোষের মধ্যে একটি রোধের উদ্ভব হয়। একে কোষের অভ্যন্তরীণ রোধ বলে। সুতরাং সমস্ত কোষেরই একটি অভ্যন্তরীণ রোধ তৈরি হয় যখন ওই কোষের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলে। তাই যে কোনো কোষকে আমরা যখন চিন্তা করব তখন ভাবব সেই কোষটির তড়িৎচালক বল এবং তার সঙ্গে শ্রেণীতে থাকা কোষের অভ্যন্তরীণ রোধ আর। সুতরাং এই ই এবং আর এই টোটালটা মিলেই হলো একটি তড়িৎ কোষ। তাহলে এখানে যে তড়িৎ কোষটি আছে এই তড়িৎ কোষটির তড়িৎচালক বল ই এবং তার রোধ আর। এই তড়িৎ কোষটিকে আমরা এই ডট ডট দেওয়া বাক্সের মধ্যে রাখা অংশটি হিসাবে আঁকতে পারি, অর্থাৎ ই তড়িৎচালক বল এবং তার সঙ্গে আর অভ্যন্তরীণ রোধ শ্রেণী সমবায় আছে। তাহলে উপরের সার্কিটটি এখন এরকম দাঁড়ায়। তাহলে এই বর্তনীর মোট রোধ কত হবে? মোট রোধ হবে আর প্লাস আর, কারণ এই লোড রেজিস্ট্যান্সের সঙ্গে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ সেটি শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তাই মোট রোধ হবে আর প্লাস আর। আর বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ বহমাত্রা আই হলে তড়িৎ বহমাত্রা আই ইজ ইকুয়ালস টু ই বাই আর প্লাস আর। তড়িৎ বহমাত্রা সমান সমান ভোল্টেজ বাই রোধ ই বাই আর প্লাস আর, বা ই ইজ ইকুয়ালস টু আইআর প্লাস আর, আইআর প্লাস আইআর। এখন এই লোড রেজিস্ট্যান্সের দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ যদি ভি হয় তাহলে আমরা বলতে পারি ভি ইজ ইকুয়ালস টু আই ইন্টু আর, কারণ রোধের মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। ভি সমান সমান আই ইন্টু আর, বা ই ইজ ইকুয়ালস টু ভি প্লাস আই আর। এই লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ, সেই লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটাই তো আমার কোষের অ্যাক্রসে ভোল্টেজ। তাহলে কোষের অ্যাক্রসে ভোল্টেজ বা কোষের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ ভি ইজ ইকুয়ালস টু ই মাইনাস আইআর। এখন এই সমীকরণ থেকে পরিষ্কার বোঝা যায় যে কোষের অভ্যন্তরীণ রোধ থাকার জন্য কোষের দুই প্রান্তের বিভব প্রভেদ তার তড়িৎচালক বল থেকে কিছুটা কম হয়। এই আইআর পরিমাণ বিভব প্রভেদ কম হয়, এই আইআরকে বলা হয় ওই কোষের নষ্ট ভোল্ট বা অভ্যন্তরীণ বিভব পতন। আরেকবার বলি, প্রত্যেকটি কোষের একটি অভ্যন্তরীণ রোধ থাকে। সেই অভ্যন্তরীণ রোধের জন্য কোষের দুই প্রান্তের বিভব প্রভেদ তার তড়িৎচালক বলের থেকে কিছুটা কম হয়। অর্থাৎ কোষটির তড়িৎচালক বল যদি ই হয় তার থেকে আই আর পরিমাণ বিভব প্রভেদ নষ্ট হচ্ছে ওই কোষটির অভ্যন্তরীণ রোধ থাকার জন্য। তাই এই আইআরকে বলা হয় ওই কোষের নষ্ট ভোল্ট। শান্ট বা বিকল্প পথ। সব তড়িৎযন্ত্রের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের একটা ঊর্ধ্বসীমা আছে। এই ঊর্ধ্বসীমার থেকে বেশি তড়িৎ প্রবাহ যদি তড়িৎযন্ত্রের মধ্য দিয়ে যায় তবে সেটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এদের মধ্যে কিছু তড়িৎযন্ত্র, যেমন সূক্ষ্ম পরিমাপের জন্য তৈরি গ্যালভানোমিটার, বেশি প্রবাহমাত্রা সহ্য করতে পারে না। তাই ওই গ্যালভানোমিটারকে যখন উচ্চ প্রবাহযুক্ত বর্তনীতে যুক্ত করা হয় তখন ওই গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরাল সমবায়ে খুব কম মানের একটি রোধকে লাগিয়ে দেওয়া হয়। এর ফলে কি হয়? এর ফলে ওই মূল প্রবাহের বেশিরভাগ অংশটাই ওই কম মানের রোধের মধ্য দিয়ে বেরিয়ে যায়। গ্যালভানোমিটারের মধ্য দিয়ে খুব অল্প কারেন্ট যায়, ফলে গ্যালভানোমিটারটি রক্ষা পায়। এই কম মানের রোধ থেকেই বলা হয় শান্ট বা বিকল্প পথ। এখন এখানে
এ এবং বি বিন্দুর মধ্যে একটি গ্যালভানোমিটার আছে, সেই গ্যালভানোমিটারের সঙ্গে একটি শান্ট যার রোধ এস সেই শান্টকে লাগানো আছে। তাহলে মূল প্রবাহ আই এ বিন্দুতে এসে দুটি ভাগে ভাগ হলো, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে আইজি পরিমাণ তড়িৎ প্রবাহ প্রবাহিত হচ্ছে এবং শান্টের মধ্য দিয়ে আইএস তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা বলতে পারি আই ইজ ইকুয়ালস টু আইজি প্লাস আইএস। আবার এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ হবে, এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ আর ইজ ইকুয়ালস টু জিএস বাই জি প্লাস এস, কারণ এ এবং বি বিন্দুর মধ্যে জি এবং এস এই রোধ দুটি সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। এখানে আমরা ধরে নিয়েছি যে গ্যালভানোমিটারটির রোধ জি এবং শান্টের রোধ এস। তাহলে এ এবং বি বিন্দুর মধ্যে ওহমের সূত্র প্রয়োগ করলে হয় ভিএ মাইনাস ভিবি ইজ ইকুয়ালস টু আই আর ইজ ইকুয়ালস টু আই ইন্টু জিএস বাই জি প্লাস এস। আবার এ এবং বি বিন্দুর মধ্যে গ্যালভানোমিটারটি যুক্ত, তাই গ্যালভানোমিটারের ক্ষেত্রে আমরা বলতে পারি ভিএ মাইনাস ভিবি ইজ ইকুয়ালস টু আইজি ইন্টু জি, বা আইজি বা গ্যালভানোমিটার কারেন্ট ইজ ইকুয়ালস টু ভিএ মাইনাস ভিবি বাই জি। এই 1 নম্বর সমীকরণ থেকে ভিএ মাইনাস ভিবি বাই জি এর মান বার করলে হয় আই ইন্টু এস বাই জি প্লাস এস। এই সমীকরণটির নাম দিলাম 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ থেকে আমরা জানতে পারি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে। একই রকমভাবে শান্টের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আইএস ইজ ইকুয়ালস টু লিখতে পারি ভিএ মাইনাস ভিবি বাই এস ইজ ইকুয়ালস টু 1 নম্বর সমীকরণ থেকে ভিএ মাইনাস ভিবি বাই এস এর মান বার করলে হয় আই ইন্টু জি বাই জি প্লাস এস। এই সমীকরণটির নাম দিলাম 3 নম্বর সমীকরণ। তাহলে 2 এবং 3 নম্বর সমীকরণ থেকে আমরা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ এবং শান্টের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার রাশিমালা পেলাম। 2 নম্বর সমীকরণকে 3 নম্বর সমীকরণ দিয়ে যদি ভাগ করা হয় তাহলে আইজি বাই আইএস ইজ ইকুয়ালস টু হবে এস বাই জি। সুতরাং শান্ট এর মান এস এর মান যত কম হবে গ্যালভানোমিটারের রোধের থেকে, তত আইজি এর মানও কম হবে আইএস এর থেকে। ফলে মূল প্রবাহের খুব সামান্য অংশই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে, অর্থাৎ অধিকাংশ প্রবাহই শান্টের মধ্য দিয়ে যাবে। এখন মনে করি এই শান্ট ব্যবস্থায় মূল প্রবাহের 1/n অংশ, মূল প্রবাহ যদি আই হয়, আই এর 1/n অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাচ্ছে, অর্থাৎ আইসি ইজ ইকুয়ালস টু আই বাই এন। মূল প্রবাহের n ভাগের 1 ভাগ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাচ্ছে। তখন এই এনকে বলা হয় ওই গ্যালভানোমিটার, ওই শান্টের ক্ষমতা। এই এনকে বলা হবে ওই শান্টের ক্ষমতা, বা আই বাই এন ইজ ইকুয়ালস টু আইজি, অর্থাৎ আই ইন্টু এস বাই জি প্লাস এস, বা 1/n ইজ ইকুয়ালস টু এস বাই জি প্লাস এস, বা এস ইজ ইকুয়ালস টু জি বাই এন মাইনাস 1। সুতরাং শান্টের ক্ষমতা এন করতে গেলে শান্টের মান হবে এস ইজ ইকুয়ালস টু জি বাই এন মাইনাস 1, গ্যালভানোমিটারের রোধ বাই এন মাইনাস 1। একটি অঙ্কের সাহায্যে এই থিওরিটি বোঝা যাক। একটি গ্যালভানোমিটারের প্রতিক্রিয়া গুণক 25 গুণ হ্রাস করার জন্য এর সঙ্গে একটি শান্ট যোগ করা হলো। যদি গ্যালভানোমিটারের নিজস্ব রোধ 1000 ওহম হয় তবে শান্টের রোধ কত? অর্থাৎ একটি গ্যালভানোমিটার যার রোধ জি, সেই গ্যালভানোমিটারের সঙ্গে একটি শান্ট এস যুক্ত করা আছে, মূল প্রবাহ আই, গ্যালভানোমিটারের প্রতিক্রিয়া 25 গুণ হ্রাস করার জন্য, অর্থাৎ গ্যালভানোমিটারের কারেন্ট আইজি ইজ ইকুয়ালস টু হবে আই বাই 25। তবে গ্যালভানোমিটারের নিজস্ব রোধ 1000 ওহম হয়, তবে শান্টের রোধ কত? এখন আমরা একটু আগেই দেখলাম আইজি ইজ ইকুয়ালস টু আই ইন্টু এস বাই জি প্লাস এস। এখন প্রশ্নানুসারে আইজি ইজ ইকুয়ালস টু আই বাই 25, আই বাই 25 ইজ ইকুয়ালস টু আই ইন্টু এস বাই জি প্লাস এস, বা
1/25 is equals to S by G plus S, বা উল্টে দিলে হয় 25 is equals to G plus S by S is equals to G by S plus 1, বা G by S is equals to 25 minus 1 অর্থাৎ 24, বা S is equals to G by 24 is equals to G মানে 1000 ওহম by 24 is equals to 41.67 ওহম। কম্বিনেশন অফ সেলস বা কোষের সমবায়। বহির্বর্তনীতে বেশি বিভব প্রভেদ বা বেশি তড়িৎ প্রবাহ পাওয়ার জন্য অনেক সময় একই বর্তনীতে একাধিক তড়িৎকোষ ব্যবহৃত হয়। একাধিক তড়িৎকোষের এই ধরনের সমবায়কে বলা হয় ব্যাটারি। কোষের সমবায় 3 রকমের হয়: শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, মিশ্র সমবায়। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কতগুলো কোষকে পরপর এমনভাবে জোড়া হয় যাতে একটি কোষের ঋণাত্মক মেরুর সঙ্গে অপর কোষের ধনাত্মক মেরু যুক্ত থাকে, যেমনটি তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। আর প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কোষগুলির ধনাত্মক মেরু সব একসঙ্গে যুক্ত করা থাকে এবং ঋণাত্মক মেরুগুলি সব একসঙ্গে যুক্ত করা থাকে। আর মিশ্র সমবায়ের ক্ষেত্রে কতগুলো কোষের শ্রেণী সমবায় নিয়ে একটি চেন বা সারি তৈরি করা হয়। এইরকম কতগুলো সারিকে পরপর সমান্তরাল সমবায়ে যুক্ত করে একটি মিশ্র সমবায় তৈরি করা হয়। পাশের ছবিতে তোমরা একটি মিশ্র সমবায় দেখতে পাচ্ছ। কোষের শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন। এখানে n সংখ্যক একই রকম কোষকে পরপর জুড়ে একটি শ্রেণী সমবায় তৈরি করা হলো। প্রত্যেকটি কোষের তড়িৎচালক বল E এবং প্রত্যেকটি কোষের অভ্যন্তরীণ রোধ R। এই কোষগুলিকে পরপর যুক্ত করে একটি শ্রেণী সমবায় তৈরি করার ফলে আমরা সমগ্র সমবায়টির দুটি প্রান্ত পেলাম, একটি A প্রান্ত বা ধনাত্মক প্রান্ত আর একটি B প্রান্ত বা ঋণাত্মক প্রান্ত। এই সমবায়টিকে একটি বহিস্থ লোড রেজিস্ট্যান্স R এর সঙ্গে যুক্ত করা হলো। এর ফলে ওই বর্তনীর মধ্য দিয়ে I তড়িৎ প্রবাহ হচ্ছে। এখন A এবং B বিন্দুর মধ্যে মোট তড়িৎচালক বল কত হবে? প্রত্যেকটি কোষের তড়িৎচালক বল E, এবং এখানে nটি কোষ যুক্ত করা আছে, তাই A এবং B বিন্দুর মধ্যে মোট তড়িৎচালক বল হবে E সমান সমান n ইন্টু E। এখন প্রত্যেকটি কোষের অভ্যন্তরীণ রোধ ছোট r, এটি বহির্বর্তনীর রোধ ক্যাপিটাল R এর সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত আছে, তাই বর্তনীর মোট রোধ হবে R প্রাইম ইজ ইকুয়ালস টু R প্লাস NR। সুতরাং বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I ইজ ইকুয়ালস টু E বাই R প্রাইম ইজ ইকুয়ালস টু NE বাই R প্লাস NR। এখন কেস 1, যদি R গ্রেটার দ্যান NR হয়, অর্থাৎ ওই কোষগুলির মোট অভ্যন্তরীণ রোধের থেকে বহির্বর্তনীর রোধের মান অনেক বেশি হয়, তবে এই 1 নম্বর সমীকরণে R এর সঙ্গে যে NR যুক্ত আছে এই NRকে আমরা নেগলেক্ট করতে পারি। সুতরাং I ইজ ইকুয়ালস টু হবে NE বাই R। এখন যদি কোষের সমবায় না থেকে একটি সিঙ্গেল কোষ, সেটি যদি ওই বহিস্থ রোধ R এর সঙ্গে যুক্ত থাকতো, কোষটির অভ্যন্তরীণ রোধ R খুব নগণ্য হতো, তাহলে ওই আরকে শূন্য ধরে নিতে পারতাম। সেক্ষেত্রে প্রবাহমাত্রা I ইজ ইকুয়ালস টু হতো E বাই R। একটি কোষ ব্যবহার করলে যে তড়িৎ প্রবাহমাত্রা পাওয়া যায়, এখানে সেই তড়িৎ প্রবাহমাত্রা তার n গুণ বৃদ্ধি পাচ্ছে যদি বর্তনীর বহিস্থ রোধ বা লোড রেজিস্ট্যান্সের মান কোষগুলির অভ্যন্তরীণ মোট রোধের থেকে অনেক বড় হয়। তাই বেশি তড়িৎ প্রবাহমাত্রা পাওয়ার জন্য কম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট কোষকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। এজন্য টস, রেডিও ইত্যাদিতে একাধিক শুষ্ক কোষ শ্রেণী সমবায়ে ব্যবহৃত হয়। আবার কেস 2, যদি R লেস দ্যান ভেরি ভেরি লেস দ্যান NR হয়, অর্থাৎ কোষগুলির অভ্যন্তরীণ রোধের মান লোড রেজিস্ট্যান্সের থেকে বেশি হয়, তবে 1 নম্বর সমীকরণ থেকে পাই I ইজ ইকুয়ালস টু NE বাই NR
তখন এই আরকে আমরা নেগলেক্ট করতে পারি, যেহেতু আর এর মান এনআর এর থেকে অনেক কম, ইজ ইকুয়ালস টু E/R। অর্থাৎ এক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা একটি কোষ ব্যবহার করলে যা হবে, এক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা ঠিক তাই হবে। তাই যখন প্রতিটি কোষের অভ্যন্তরীণ রোধ যথেষ্ট বেশি, তখন একটি কোষের পরিবর্তে কোষের শ্রেণী সমবায় ব্যবহার করলে বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকে। এখন এই শ্রেণী সমবায়ে ব্যবহৃত কোষগুলি যদি সদৃশ না হয়, অর্থাৎ আমরা ধরে নিয়েছিলাম যে কোষগুলি ব্যবহার করা হয়েছে সেই প্রত্যেকটি কোষের তড়িৎচালক বল ই এবং অভ্যন্তরীণ রোধ আর, কিন্তু যদি এইরকম হয় কোষগুলির তড়িৎচালক বল E1 এবং অভ্যন্তরীণ রোধ R1, E2, R2, E3, R3, E4, R4 এরকম করে EN, RN, যদি এরকম কোষ হয়, অর্থাৎ কোষগুলি যদি একই রকম না হয়, তবে এক্ষেত্রে মোট তড়িৎচালক বল E ইজ ইকুয়ালস টু হবে E1 প্লাস E2 প্লাস E3 প্লাস ডট 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 EN, এবং মোট রোধ হবে R প্রাইম ইজ ইকুয়ালস টু R প্লাস R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 প্লাস RN। সুতরাং বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I ইজ ইকুয়ালস টু হবে E/R প্রাইম ইজ ইকুয়ালস টু E1 প্লাস E2 প্লাস ডট 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 EN বাই R প্লাস R1 প্লাস R2 প্লাস ডট 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 RN। সুতরাং কোষগুলি সদৃশ্য যদি না হয়, তবে বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার রাশিমালা হবে এরকম। এখন যদি এরকমটি হয় যে n সংখ্যক সদৃশ কোষ যুক্ত করা হয়েছিল, তার মধ্যে x সংখ্যক কোষকে ভুল করে উল্টো করে লাগানো হয়। প্রথমে ছোট করে ভাবা যাক, মনে করি 3টি তড়িৎ কোষ শ্রেণী সমবায়ে যুক্ত করা হচ্ছে, তার মধ্যে ভুল করে একটি কোষকে উল্টো করে লাগানো হয়েছে, অর্থাৎ এই 2 নম্বর কোষের ঋণাত্মক মেরুর সঙ্গে 3 নম্বর কোষের ধনাত্মক মেরু যুক্ত না করে ঋণাত্মক মেরু যুক্ত করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে মোট তড়িৎচালক বল কত হবে? এই দুই প্রান্তের মধ্যে মোট তড়িৎচালক বল কত হবে? একটি কোষ উল্টো করে লাগানো হয়েছে 3টি কোষের মধ্যে, তাহলে সোজা করে লাগানো হয়েছে 2টি কোষ, সেই 2টি কোষের মোট তড়িৎচালক বল 2E, আর একটি কোষ উল্টো করে লাগানোর জন্য তার তড়িৎচালক বল বিপরীত দিকে কাজ করবে, তাই এই কোষটির তড়িৎচালক বলটি বিয়োগ করতে হবে, অর্থাৎ 2E মাইনাস E ইজ ইকুয়ালস টু E। এইটি হবে এই কোষ সমবায়টির দুই প্রান্তের মোট তড়িৎচালক বল। এখন যদি n সংখ্যক সদৃশ কোষের মধ্যে x সংখ্যক কোষকে ভুল করে উল্টো করে লাগানো হয়, তাহলে ঠিকভাবে লাগানো হয়েছে n-x সংখ্যক কোষকে, আর এই n-x সংখ্যক কোষের জন্য তড়িৎচালক বল হবে n-x ইন্টু E। আবার x সংখ্যক কোষকে উল্টো করে লাগানোর ফলে উল্টো দিকে তড়িৎচালক বল কাজ করবে xe পরিমাণ। এই তড়িৎচালক বলটি বিয়োগ করলে ওই কোষ সমবায়টির দুই প্রান্তের মোট তড়িৎচালক বল পাওয়া যাবে, ইজ ইকুয়ালস টু হবে n-2x ইন্টু E। আবার এই কোষগুলি উল্টো করে লাগানোর ফলে তার রোধের কোনো পরিবর্তন হয় না, রোধের তো সোজা উল্টো বলে কিছু হয় না, তাই বর্তনীর মোট রোধ অপরিবর্তিত থাকে। বর্তনীর মোট রোধ R প্রাইম ইজ ইকুয়ালস টু ছিল R প্লাস NR। সুতরাং বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I ইজ ইকুয়ালস টু হবে E প্রাইম, অর্থাৎ n-2x ইন্টু E বাই R প্লাস NR। প্যারালাল কম্বিনেশন অফ সেল। কতগুলি কোষের ধনাত্মক মেরুকে একটি বিন্দুর সঙ্গে এবং ঋণাত্মক মেরুকে আরেকটি বিন্দুর সঙ্গে যোগ করা হয়, তবে কোষের এরকম সমবায়কে বলা হয় সমান্তরাল সমবায়। এই কোষের সমান্তরাল সমবায়টি একটি বহিস্থ রোধ আর এর সঙ্গে যুক্ত করা আছে। প্রত্যেকটি কোষের তড়িৎচালক বল E এবং অভ্যন্তরীণ রোধ R। A এবং B বিন্দুর মধ্যে তড়িৎচালক বল হবে E, অর্থাৎ E ইজ ইকুয়ালস টু E। যেহেতু প্রত্যেকটি কোষের তড়িৎচালক বল E, তাই A এবং B বিন্দুর মধ্যে মোট তড়িৎচালক বল হবে E। এই সব সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, অর্থাৎ
অভ্যন্তরীণ রোধগুলির তুল্য রোধ হবে 1/r প্রাইম ইজ ইকুয়ালস টু 1/r প্লাস 1/r প্লাস 1/r প্লাস ডট 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 প্লাস n/r বা r প্রাইম ইজ ইকুয়ালস টু হবে r/n। এটি হলো অভ্যন্তরীণ রোধগুলির তুল্য রোধ। আর এই অভ্যন্তরীণ রোধগুলির তুল্য রোধ সেটি বহির্বর্তনী রোধের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তাই বর্তনীর মোট রোধ r ডাবল প্রাইম ইজ ইকুয়ালস টু হবে r প্লাস r/n। বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I ইজ ইকুয়ালস টু হবে E বাই r ডাবল প্রাইম ইজ ইকুয়ালস টু E বাই r প্লাস r/n। কোষের মিশ্র সমবায়। একই বর্তনীতে কিছু সংখ্যক কোষকে যুক্ত করে একটি সারি গঠন করা হয়। এই রকম কয়েকটি সারিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করে একটি মিশ্র সমবায় তৈরি করা হয়। ধরা যাক n সংখ্যক সদৃশ কোষকে শ্রেণী সমবায়ে রেখে এক একটি সারি তৈরি করা হলো। এই রকম m সংখ্যক সারিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। সুতরাং সমগ্র সমবায়টির মোট কোষের সংখ্যা হবে m ইন্টু n। যেহেতু n সংখ্যক কোষকে শ্রেণী সমবায়ে যুক্ত করে এক একটি সারি তৈরি করা হয়েছে, তাহলে এক একটি সারির দুই প্রান্তের মোট তড়িৎচালক বল হবে n ইন্টু ই। প্রত্যেকটি সারির দুই প্রান্তের তড়িৎচালক বল হবে n। তাই সমবায়টির দুই প্রান্তের তড়িৎচালক বল E ইজ ইকুয়ালস টু হবে n ইন্টু ই। এক একটি সারির অভ্যন্তরীণ রোধগুলির তুল্য রোধ হবে nr, যেহেতু প্রত্যেকটি রোধ শ্রেণী সমবায়ে যুক্ত আছে। আবার এরকম mটি সারি মিলে একটি সমান্তরাল সমবায় তৈরি করা হয়েছে। তাই nr রোধ বিশিষ্ট m সংখ্যক সমান্তরাল সারি আছে বলে আমরা ধরতে পারি। সুতরাং অভ্যন্তরীণ রোধগুলির তুল্য রোধ r প্রাইম ইজ ইকুয়ালস টু হবে, r প্রাইম হলে 1/r প্রাইম ইজ ইকুয়ালস টু হবে 1/nr প্লাস 1/nr প্লাস 1/nr প্লাস ডট 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 প্লাস m সংখ্যক পদ ইজ ইকুয়ালস টু m/nr বা r প্রাইম ইজ ইকুয়ালস টু nr/m। এটি হলো অভ্যন্তরীণ রোধগুলির তুল্য রোধ। এখন বহির্বর্তনীর রোধ r কে ওই কোষ সমবায়ের সঙ্গে শ্রেণীতে যুক্ত করা হলো। সুতরাং সমগ্র বর্তনীর রোধ হবে r ডাবল প্রাইম ইজ ইকুয়ালস টু r প্লাস r প্রাইম ইজ ইকুয়ালস টু r প্লাস nr/m। অতএব ওই বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রা I হলে I ইজ ইকুয়ালস টু E বাই r প্রাইম ইজ ইকুয়ালস টু ne বাই r প্লাস nr/m ইজ ইকুয়ালস টু nme বাই mr প্লাস nr। ধাতব পরিবাহীতে মুক্ত ইলেকট্রন প্রবাহ। প্রথমে মুক্ত ইলেকট্রন বলতে আমরা কি বুঝি? না, ধাতব পরিবাহীর একেবারে বাইরের কক্ষের ইলেকট্রনগুলির উপর পরমাণুর নিউক্লিয়াসের আকর্ষণ বল অতি নগণ্য হয়। এই ইলেকট্রনগুলিকে সহজে পরমাণু থেকে বিচ্ছিন্ন করা যায়। এদেরকে বলা হয় মুক্ত ইলেকট্রন। বলে রাখা ভালো, এই মুক্ত ইলেকট্রনগুলি পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রার সৃষ্টি করে, পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি করে। বিচলন বা অনুপ্রবাহ কাকে বলে? যখন একটি ধাতুর টুকরোকে একটি বাইরের কোনো বিভব প্রভেদের সঙ্গে যুক্ত করা হয়, তখন ওই ধাতু মধ্যস্থ ওই মুক্ত ইলেকট্রনগুলি উচ্চ বিভবের দিকে আকর্ষিত হয়। ফলে ইলেকট্রনের একই মুখে একটি গতি দেখা যায়। এরকম গতিকে বলা হয় অনুপ্রবাহ বা বিচলন। ধাতব পরিবাহীতে রোধের কিভাবে তৈরি হয়? না, ধাতব পরিবাহীতে মুক্ত ইলেকট্রন ছাড়াও থাকে পরমাণু এবং আয়ন। এই পরমাণু এবং আয়নগুলি একই জায়গায় স্থির থাকে। বিভব প্রভেদ ওই ধাতব পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ প্রয়োগ করলে মুক্ত ইলেকট্রনগুলি মুভ করে, কিন্তু ওই পরমাণু এবং আয়নগুলি একই জায়গায় স্থির থেকে কম্পিত হয়। এর ফলে ধাতব পরিবাহীতে মুক্ত ইলেকট্রনগুলি চলতে চলতে কম্পনশীল পরমাণু বা আয়নের সঙ্গে ধাক্কা খায়, ফলে তাদের বিচলন বাধা পায়। এভাবে ধাতব পরিবাহীতে রোধের তৈরি হয়। বিচলন বেগ কাকে বলে? বিচলন বেগের সাহায্যে তড়িৎ প্রবাহ মাত্রার রাশিমালা নির্ণয় করো।
তো বিচলন বেগ কাকে বলে না, ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় মুক্ত ইলেকট্রনগুলি যে গড় বেগে তারের মধ্য দিয়ে চলতে থাকে। ধাতব তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয় তখন ইলেকট্রনগুলি গড় যে বেগ নিয়ে চলতে থাকে তাকেই বলা হয় ইলেকট্রনের বিচলন বেগ বা অনুপ্রবাহ বেগ বা ড্রিফট ভেলোসিটি। এখন এই বিচলন বেগের সাহায্যে তড়িৎ প্রবাহ মাত্রার রাশিমালা নির্ণয় করব। তো মনে করি একটি পরিবাহী তার এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। এই তারের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যে আধান প্রবাহিত হবে তাকেই বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। তো এখানে ধরে নিই n সমান সমান একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, অর্থাৎ এই পরিবাহী তারটির যে কোনো জায়গায় যদি একটি একক আয়তন নেওয়া হয় সেই একক আয়তনের মধ্যে nটি ইলেকট্রন পাওয়া যাবে। E সমান সমান চার্জ অফ ইলেকট্রন, এক একটি ইলেকট্রনের আধান E যার মান আমরা জানি 1.6 × 10⁻⁻19 কুলম। এ সমান সমান তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তারটি সুষম নেওয়া হয়েছে অর্থাৎ প্রত্যেকটি স্থানে তারের ক্ষেত্রফল এ। আই সমান সমান তড়িৎ প্রবাহ মাত্রা, আর ভিডি সমান ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রন বা ইলেকট্রনের বিচলন বেগ, অর্থাৎ ধরতে পারি ইলেকট্রনগুলি ভিডি বেগ নিয়ে এই তারের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন আমরা তড়িৎ প্রবাহ মাত্রার রাশিমালা নির্ণয় করব। আর তড়িৎ প্রবাহ মাত্রা আই মানে আমরা জানি যে ওই তারের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে কত পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে। তো আমরা এখানে এ একটি প্রস্থচ্ছেদ নিলাম। এই এ প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে কতগুলি ইলেকট্রন প্রবাহিত হবে না, ওই এ প্রস্থচ্ছেদ থেকে ভিডি দূরত্ব পর্যন্ত যে সিলিন্ডারিক্যাল পার্ট পাওয়া যাবে তারের, সেই সিলিন্ডারিক্যাল পার্টের মধ্যে যতগুলি ইলেকট্রন থাকবে তারা সবাই 1 সেকেন্ডে এই ক্রস সেকশনটি ক্রস করতে পারবে। তার কারণ ইলেকট্রনের ভেলোসিটি ভিডি, অর্থাৎ ইলেকট্রন 1 সেকেন্ডে ম্যাক্সিমাম ভিডি দূরত্ব যেতে পারে। তাহলে এইখানে যে ইলেকট্রনটি আছে সেই ইলেকট্রনটি 1 সেকেন্ডে ভিডি দূরত্ব যাবে, অর্থাৎ এই ক্রস সেকশনের উপরে এসে পৌঁছাবে। এই 2 নম্বর ক্রস সেকশনের বাইরে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন 1 সেকেন্ডে ভিডি দূরত্ব যাবে, অর্থাৎ সেই ইলেকট্রনটি এখানে এসে পৌঁছাবে, এই ক্রস সেকশনটি ক্রস করতে পারবে না। কিন্তু যে ইলেকট্রনটি এই সিলিন্ডারিক্যাল পার্টের মধ্যে আছে 1 সেকেন্ডে সেই ইলেকট্রনটি ভিডি দূরত্ব গেলে এই ক্রস সেকশনটি ক্রস করতে পারবে। তাই একমাত্র এই ভিডি লেন্থের সিলিন্ডারিক্যাল অংশের মধ্যে যতগুলো ইলেকট্রন আছে তারা সবাই 1 সেকেন্ডে এ ক্রস সেকশনটিকে ক্রস করতে পারবে। তাই বলতে পারি এই সিলিন্ডারের মধ্যে অবস্থিত ইলেকট্রনগুলি এ ক্রস সেকশনটাকে ক্রস করতে পারবে। আর এই সিলিন্ডারিক্যাল অংশের আয়তন ভি হবে এ ইন্টু ভিডি। এ হলো ক্রস সেকশন, ভিডি হচ্ছে ওই সিলিন্ডারিক্যাল অংশের দৈর্ঘ্য। এটি হলো ওই সিলিন্ডারিক্যাল অংশের আয়তন। আবার একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা n, সুতরাং ভি আয়তনে ইলেকট্রনের সংখ্যা হবে n v ইন্টু n বা n a ভিডি। এই সংখ্যক ইলেকট্রন এই সিলিন্ডারের মধ্যে আছে। এই ইলেকট্রনগুলি সবাই এই ক্রস সেকশনকে অতিক্রম করতে পারবে। সুতরাং 1 সেকেন্ডে এ ক্রস সেকশনকে অতিক্রম করতে পারবে এরকম ইলেকট্রনের সংখ্যা n a ভিডি। এক একটি ইলেকট্রনের আধান ই। তাহলে যে ইলেকট্রনগুলি ক্রস করতে পারবে তাদের মোট আধান হবে q n ইন্টু ই। একটি ইলেকট্রনের আধান ই, n খানা ইলেকট্রনের মোট আধান n ই n e a ভিডি। আর 1 সেকেন্ডে যে পরিমাণ আধান ক্রস করতে পারে তাকে বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা, অর্থাৎ q এখানে i n e a ভিডি। তাহলে বিচলন বেগের রাশিমালা থেকে বিচলন বেগের সাহায্যে তড়িৎ প্রবাহ মাত্রার রাশিমালা নির্ণয় করা হলো। এখান থেকে আমরা বলতে পারি ভিডি i/n/e a। আবার মনে রাখতে হবে যে প্রতি একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাকে তারের তড়িৎ প্রবাহ ঘনত্ব বা ইলেকট্রিক কারেন্ট ডেন্সিটি বলে। অর্থাৎ ইলেকট্রিক কারেন্ট ডেন্সিটি যে হলে জে i/a। এ ক্ষেত্রফলের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা i, তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা i/a এই সমীকরণ থেকে পাওয়া যায় যে n/e ভিডি। এটি হলো তড়িৎ প্রবাহ ঘনত্বের রাশিমালা, তড়িৎ প্রবাহ ঘনত্ব বা ইলেকট্রিক কারেন্ট ডেন্সিটি।
এই কোশ্চেনটি হায়ার সেকেন্ডারি পরীক্ষায় দুবার এসছে। কোশ্চেনটি হলো বিচলন বেগ কাকে বলে, বিচলন বেগের ধারণা থেকে ওহমের সূত্রটি প্রতিষ্ঠা করো। তো আমরা এখানে একটি এল দৈর্ঘ্য বিশিষ্ট সমসত্ব ধাতব পরিবাহী নিলাম। এই পরিবাহীর পরিবাহীটির দুই প্রান্তে ভি বিভব প্রভেদ প্রয়োগ করা হলো। তাহলে এই পরিবাহীর মধ্যে উৎপন্ন সুষম তড়িৎ ক্ষেত্র যদি ই হয়, তাহলে ই ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি ভি বাই এল। এই সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য এই পরিবাহীটির মধ্যে অবস্থিত মুক্ত ইলেকট্রনগুলি একটি তড়িৎ ক্ষেত্রজনিত বল অনুভব করবে। সেই বলটা হবে এফ ইজ ইকুয়ালস টু আমরা জানি কিউ ইন্টু ই ইজ ইকুয়ালস টু ই ইন্টু ই। তড়িৎ ক্ষেত্রজনিত বল অনুভব করবে ইলেকট্রনগুলি, ই ইন্টু ই। এই বলের জন্যে ইলেকট্রনগুলি ত্বরান্বিত হবে, অর্থাৎ ইলেকট্রনগুলির মধ্যে একটি ত্বরণ সৃষ্টি হবে। প্রত্যেকটা ইলেকট্রনের ভর যদি এম হয়, তাহলে ইলেকট্রনের মধ্যে যে ত্বরণ সৃষ্টি হবে সেই ত্বরণ এ ইজ ইকুয়ালস টু হবে এফ বাই এম ইজ ইকুয়ালস টু ই ই বাই এম ইজ ইকুয়ালস টু ই, অর্থাৎ ভি বাই এল বসালে হয় ই ভি বাই এম এল। এই ত্বরণ নিয়ে ইলেকট্রনগুলো চলতে শুরু করবে। এখন এই ধাতুর অভ্যন্তরে পরমাণু ও আয়নের সঙ্গে ইলেকট্রনগুলির গতি বাধাপ্রাপ্ত হবে ধাক্কা খাওয়ার ফলে। এই বাধাজনিত বলকে আমরা সান্দ্রতা বলের সঙ্গে তুলনা করতে পারি। অর্থাৎ ধাতুর মধ্যে ইলেকট্রনের গতিবেগ যত বেশি হবে, তত ওই গতির বিরুদ্ধে একটি বল কাজ করবে, বাধাজনিত বল কাজ করবে। এই বাধাজনিত বল ওই ইলেকট্রনের বেগের সমানুপাতিক, অর্থাৎ বাধাজনিত বল সেটি ওই ইলেকট্রনের বেগের সমানুপাতিক, অর্থাৎ বাধাজনিত বল আমরা লিখতে পারি কে ইন্টু ভি। ইলেকট্রনের বেগ যত বেশি হবে, বাধাজনিত বল তত বাড়বে। ইলেকট্রনের ত্বরণের ফলে বেগ বাড়তে থাকে, আর বেগ বাড়তে থাকার ফলে বাধাজনিত বল বাড়তে থাকে। এই বাধাজনিত বল বাড়তে বাড়তে যখন তড়িৎ ক্ষেত্রজনিত বলের সঙ্গে সমান হয়, তখন ইলেকট্রনের উপরে মোট বল শূন্য হয়। অর্থাৎ বাধাজনিত বল এবং তড়িৎ ক্ষেত্রজনিত বল, এই দুটো বল যখন শূন্য হয়, তখন ইলেকট্রনের এই দুটো বল যখন সমান হয়, তখন তখন ইলেকট্রনের উপরে মোট বল শূন্য হয়। ফলে ইলেকট্রনটির আর কোনো ত্বরণ থাকে না, সেটি সমবেগে ধাতব মাধ্যমের মধ্য দিয়ে চলতে থাকে। ইলেকট্রনের এই সাম্য গতিবেগই হলো ধাতুতে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ ভিডি। অর্থাৎ ইলেকট্রনের বেগ যখন ভিডি হবে, তখন বাধাজনিত বল এবং তড়িৎ ক্ষেত্রজনিত বল সমান হবে। যখন বেগ ভিডি, তখন বাধাজনিত বল হবে কে ইন্টু ভিডি ইজ ইকুয়ালস টু তড়িৎ ক্ষেত্রজনিত বল ই ইন্টু ই, বা ভিডি ইজ ইকুয়ালস টু ই ই বাই কে। ই বাই কে এই রাশিটি ধ্রুবক, একে বলা হয় মিউ। তাহলে ভিডি ইজ ইকুয়ালস টু মিউ ইন্টু ই। এই মিউকে বলা হয় ইলেকট্রনের সচলতা বা মোবিলিটি। স্পষ্টতই যদি ই সমান সমান 1 হয়, তাহলে মিউ ইজ ইকুয়ালস টু ভিডি। অর্থাৎ আমরা বলতে পারি যে ধাতব পরিবাহীর অভ্যন্তরে একক সুষম তড়িৎ ক্ষেত্র প্রযুক্ত হলে মুক্ত ইলেকট্রনগুলি যে স্থির বেগ নিয়ে চলে, তাকে বলা হয় ওই মুক্ত ইলেকট্রনের সচলতা বা মোবিলিটি, মিউ। এখন এই মুক্ত ইলেকট্রনের বিচলন বেগের ধারণা থেকে ওহমের সূত্রটি প্রতিষ্ঠা করব। তো আমরা জানি, বা একটু আগেই আমরা প্রমাণ করলাম, ভিডি ইজ ইকুয়ালস টু আই বাই এন ই এ। আবার এখানে দেখলাম যে ভিডি ইজ ইকুয়ালস টু ই বাই কে ইন্টু ই, ই অর্থাৎ ভি বাই এল, তাহলে ই ভি বাই কে এল। এই দুটো সমীকরণে ভিডির মান সমান করলে হয় ই ভি বাই কে এল ইজ ইকুয়ালস টু আই বাই এন ই এ, বা ভি ইজ ইকুয়ালস টু কে বাই এন স্কোয়ার ইন্টু এল বাই এ ইন্টু আই। ভি ইজ ইকুয়ালস টু একটি ধ্রুবক ইন্টু আই। এই ধ্রুবকটি যদি আর ধরা হয়, তাহলে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়ালস টু আর ইন্টু আই। এটিই তো ওহমের সূত্র। অর্থাৎ এখানে আর ইজ ইকুয়ালস টু
আর ইজ ইকুয়ালস টু কে বাই এন স্কোয়ার ইন্টু এল বাই এ। আবার আমরা জানি আর ইজ ইকুয়ালস টু রো এল বাই এ। এই দুটি সমীকরণকে তুলনা করলে হয় রো ইজ ইকুয়ালস টু কে বাই এন স্কোয়ার। তাহলে কে বাই এন স্কোয়ার এটিকে বলা হবে ওই পরিবাহীর রোধাঙ্ক। ওহমের সূত্রের ভেক্টর রূপ। ওহমের সূত্রের ভেক্টর ফর্ম। ওহমের সূত্র আমরা জানি ভি সমান সমান আই আর। আবার ই সমান সমান ভি বাই এল, বা ভি ইজ ইকুয়ালস টু ই ইন্টু এল, আর আই ইজ ইকুয়ালস টু জে ইন্টু এ। যেহেতু জে ইজ ইকুয়ালস টু আই বাই এ, জেকে বলা হয় তড়িৎ প্রবাহ ঘনত্ব, একটু আগেই আমরা শিখলাম, তাই আই ইজ ইকুয়ালস টু জে ইন্টু এ। ভি ইজ ইকুয়ালস টু ই ইন্টু এল, আই ইজ ইকুয়ালস টু জে ইন্টু এ। আবার আর ইজ ইকুয়ালস টু রো এল বাই এ, বা এল বাই সিগমা ইন্টু এ। এই এক নাম্বার সমীকরণে ভি, আই এবং আর এর মান বসালে হয় ই এল ইজ ইকুয়ালস টু জে ইন্টু এ ইন্টু এল বাই সিগমায়। এ এ কাটা গেল, দুদিকে এল এল কাটা যাবে, তাহলে ই ইজ ইকুয়ালস টু হবে জে বাই সিগমা, বা জে ইজ ইকুয়ালস টু সিগমা ইন্টু ই। এর মধ্যে তড়িৎ প্রবাহ ঘনত্ব জে এবং তড়িৎ ক্ষেত্র ই উভয়ই ভেক্টর রাশি, সুতরাং আমরা লিখতে পারি জে ভেক্টর ইজ ইকুয়ালস টু সিগমা ইন্টু ই ভেক্টর। এই সমীকরণটিকে বলা হয় ওহমের সূত্রের ভেক্টর রূপ। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে। একে লাইক শেয়ার অবশ্যই করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশাপাশি তোমরা বেল আইকনটিকেও প্রেস করে রাখতে পারো, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে থাকো। নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।